ডিয়ার স্টুডেন্টস, তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল ও কেপি কনস্টেবল পরীক্ষাগুলো দেবে, তোমাদের প্রস্তুতি কথা মাথায় রেখে আমরা জেনারেল স্টাডিজের উপর প্র্যাকটিস সেট শুরু করেছি। আজকে আমরা 2 নম্বর প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করব। তো চলো আজকে প্রথম প্রশ্ন কি আছে দেখা যাক। প্রথম প্রশ্ন, কোন নদীর উপর নাগার্জুন সাগর বাঁধ নির্মিত? কোন নদীর উপর? নাগার্জুন সাগর ড্যামটা হচ্ছে কৃষ্ণা নদীর উপরে। তো সঠিক উত্তর হবে প্রথমেরটা, কৃষ্ণা নদী। সেটা কোথায় আছে? অন্ধ্রপ্রদেশের পালনাড়ু জেলা ও তেলেঙ্গানার নলকোন্ডা জেলার মধ্যে অবস্থিত। তাহলে নাগার্জুন সাগর বাঁধ কৃষ্ণা নদীর উপর নির্মিত। 2 নম্বর প্রশ্ন, ওডোমিটার যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয়? ওডোমিটার যন্ত্রের সাহায্যে, এটা অপশন নম্বর 3, অতিক্রান্ত দূরত্ব পরিমাপ করা হয়। তোমরা দেখেছো বাইকে যে সামনেতে যে মিটারের কাঁটাটি থাকে, সেখানে ওই কাঁটাটি হচ্ছে ওডোমিটার। ঠিক আছে, যেখানে কাঁটাটি থাকে মিটারে সেটি হচ্ছে ওডোমিটার। ঠিক আছে, সাইকেল বা গাড়িতে এই ওডোমিটার যন্ত্রটি ব্যবহার করা হয়। 3 নম্বর প্রশ্ন, রাষ্ট্রপতি রাজ্যসভা ও লোকসভায় মোট কতজন সদস্যকে মনোনীত করতে পারেন? রাষ্ট্রপতি রাজ্যসভা এবং লোকসভাতে মোট 14 জন সদস্যকে মনোনীত করতে পারেন। এদের মধ্যে রাজ্যসভাতে তিনি 12 জনকে নিযুক্ত করেন। কোথা থেকে? সাহিত্য, বিজ্ঞান, শিল্প, সমাজসেবা এইসব ক্ষেত্র থেকে তিনি 12 জনকে মনোনীত করতে পারেন। এবং লোকসভাতে 2 জন সদস্যকে মনোনীত করতে পারেন। সেটা কারা হবে? তারা হচ্ছেন অ্যাংলো ইন্ডিয়ান হতে হবে। ঠিক আছে, তাহলে 12 জন রাজ্যসভাতে এবং 2 জন লোকসভাতে, মোট 14 জন মনোনীত করতে পারেন। 4 নম্বর প্রশ্ন, কত নম্বর ধারায় ভারতীয় পার্লামেন্টের যুগ্ম অধিবেশন আহ্বান করার কথা বলা হয়েছে? ভারতীয় পার্লামেন্টে যুগ্ম অধিবেশনের দরকার কেন হয়? যখন কোনো বিল পেশ করার দরকার হয়, তখন যাতে পরবর্তীকালে রাজ্যসভা লোকসভার মধ্যে সমস্যার সৃষ্টি না হয়, সেই কারণে যুগ্ম অধিবেশন ডাকা হয়। যুগ্ম অধিবেশন বলতে রাজ্যসভা লোকসভার মিলিয়ে যে যৌথ বৈঠক হয়, সেটি হচ্ছে যুগ্ম অধিবেশন। যুগ্ম অধিবেশনটা 108 নম্বর অনুচ্ছেদে আছে। ভারতের রাষ্ট্রপতি এই যুগ্ম অধিবেশন ডাকেন এবং লোকসভা স্পিকার সভাপতিত্ব করেন। যদি লোকসভা স্পিকার না থাকেন তখন ডেপুটি স্পিকার করেন। ডেপুটি স্পিকারও যদি না থাকেন তখন সভাপতিত্ব করেন রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান। কিন্তু কোনোভাবেই কিন্তু রাজ্যসভার যে চেয়ারম্যান, তিনি রাজ্যসভার চেয়ারম্যানকে, যিনি ভারতের রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি থাকেন, তিনি রাজ্যসভার চেয়ারম্যান হন পদাধিকার বলে, তিনি কখনো কিন্তু এই যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন না। ঠিক আছে, আর যদি কেউ না থাকেন, রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যানও যদি না থাকেন, তাহলে কি হয়? উপরোক্ত কর্মকর্তার মধ্যে যে কেউ উপস্থিত না থাকলে উভয় কক্ষের সর্বাধিক, অর্থাৎ লোকসভা এবং রাজ্যসভার সর্বসম্মতি নিয়ে সংসদের যে কোনো সদস্যকে সভাপতিত্ব করার জন্য ডাকা হয়। ঠিক আছে, এটা কত নম্বর ধারায় আছে? 108 নম্বর ধারাতে আছে। 5 নম্বর প্রশ্ন কি আছে? নিম্নোক্ত কোন পদার্থ রেফ্রিজারেটরে শীতলকারক উপাদান হিসেবে ব্যবহৃত হয়? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে ফ্রিয়ন। ফ্রিজের মধ্যে এই ফ্রিয়ন গ্যাস বা সিএফসি গ্যাস, যেটা ক্লোরোফ্লোরোকার্বন বা এইচসিএফসি অর্থাৎ হাইড্রোক্লোরোফ্লোরোকার্বন, এই গ্যাসগুলো কম্প্রেসারের মাধ্যমে প্রথমে গরম এবং পরে ঠান্ডা হয়ে প্রবাহিত হতে থাকে, অনবরত প্রবাহিত হতে থাকে। এর ফলে ফ্রিজের ভিতর থেকে তাপ শোষণ করে সেই তাপ বাইরে বার হয়ে যায় এবং ফ্রিজ ঠান্ডা থাকে। এই সিএফসি আমাদের পরিবেশের জন্য কিন্তু খুবই ক্ষতিকর। আমাদের বায়ুমণ্ডলে যে ওজোন স্তর রয়েছে তার ক্ষতিগ্রস্ত হচ্ছে। এটা পরীক্ষাতে প্রশ্ন আসে, ওজোন স্তর ক্ষতির জন্য কোন গ্যাস দায়ী? তখন কিন্তু তোমরা বলবে সিএফসি। পরীক্ষাতে এটা বারবার প্রশ্ন আসে থাকে। চলো পরের প্রশ্ন কি আছে দেখি। প্লাস্টিক শিল্পে ব্যবহৃত পিভিসি শব্দটির অর্থ কি? পিভিসি শব্দের অর্থ হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড। এটা কোথায় কোথায় ব্যবহৃত হয়? রেনকোট, যেসব তার ব্যবহার করা হয়, পাইপ, বটল, হ্যাঁ, যেসব ক্রেডিট কার্ড বা আধার কার্ড তাদের এগুলো থাকবে পিভিসি কার্ড হয়ে থাকে। 7 নম্বর প্রশ্ন, একটি সুতির কাপড়ের এক প্রান্তে একটি গ্লাসের জলে নিমজ্জিত থাকলে কাপড়টি ভিজে যায়, এর কারণ কি? এর কারণ হচ্ছে কৈশিক ক্রিয়া। ঠিক আছে, একটা অণু থেকে পরের অণুতে, অর্থাৎ কাপড়ের ছোট একটা টুকরো থেকে পরের টুকরোতে, একটা অণু থেকে আরেকটা অণুতে পর 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 গিয়ে গিয়ে আস্তে আস্তে কাপড়টা ভিজে ভিজে যায়, জলটা ট্রান্সফার হয়ে যায় কৈশিক ক্রিয়ার মাধ্যমে। ঠিক আছে, 8 নম্বর প্রশ্ন হচ্ছে প্রতিহার বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? প্রতিহার বংশের প্রতিষ্ঠাতা ছিলেন, এটা সঠিক উত্তর প্রথম নাগভট্ট। প্রতিহার বংশ কোথায় ছিল? কনৌজের মধ্যে ছিল। আর এই রাজবংশের, এই প্রতিহার রাজবংশের সর্বশ্রেষ্ঠ রাজা ছিলেন মিহির ভোজ। ঠিক আছে, মিহির ভোজের আমলে বেশি এক্সপান্ড হয়েছিল এই সাম্রাজ্য। রিহান বাঁধ ভারতের কোন রাজ্যে অবস্থিত? রিহান বাঁধটা ভারতবর্ষের উত্তরপ্রদেশে অবস্থিত, যেটা গোবিন্দ বল্লভ পন্ত সাগর নামে পরিচিত, যেটা হচ্ছে ভারতের বৃহত্তম কৃত্রিম হ্রদ। ঠিক আছে, এটি সোন নদীর একটি উপনদী, রিহান নদীর তীরে অবস্থিত। ঠিক আছে, চলো 10 নম্বর প্রশ্ন আছে, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত? এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক বা এডিবি এর সদর দপ্তর অবস্থিত ম্যানিলা বা ফিলিপিন্সে। ঠিক আছে,
11 নম্বর প্রশ্ন, সমতল দর্পণ দ্বারা গঠিত প্রতিবিম্বটি সর্বদা কি রূপ হয়? সমতল দর্পণ দ্বারা গঠিত প্রতিবিম্বটি সর্বদা অসৎ হবে এবং সমশীর্ষ হবে। প্রতিবিম্ব দু রকমের হয়, একটা সৎ এবং অসৎ। সৎ এবং অসৎ চেনার জন্য কি কি জানতে হবে? সৎবিম্ব সবসময় সোজা হবে, কিন্তু অসৎবিম্ব উল্টো হবে। উল্টো বলতে কি? উল্টো বলতে সমশীর্ষ কথাটা। উল্টো বলতে পা উপর দিক মাথা নিচ দিকে এরকম নয়। উল্টো বলতে সমশীর্ষ, মানে আয়নার সামনে দাঁড়ালে যেটা হয় সেটা হচ্ছে অসৎ এবং সমশীর্ষ। ঠিক আছে, সমতল আয়না যেমন সমতল দর্পণ, আয়নার সামনে দাঁড়ালে যেটা হয় সেটাই হচ্ছে অসৎবিম্ব, এটা মনে রাখবে। ঠিক আছে, আর বাকি সৎবিম্ব কোনটা? যেটা পর্দায় ফেলা হয়। ঠিক আছে। 12 নম্বর প্রশ্ন হচ্ছে, সম্প্রতি কে স্পেস ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হয়েছেন? কে হয়েছেন? সঞ্জনা সাংঘি। ইনি কে? ইনি একজন অভিনেত্রী বলিউডের। ঠিক আছে, ইউএনডিপি ইউথ চ্যাম্পিয়নও তিনি ছিলেন। 13 নম্বর, ভারতের কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্যাডগিল যোজনা নামে পরিচিত? এটা তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্যাডগিল যোজনা পরিচিত। এর বিশেষত্ব কি? কারণ এখানে ইন্ডিপেন্ডেন্ট ইকোনমির কথা বলা হয়েছিল। ঠিক আছে, সেটা 1961 থেকে 1966 সাল পর্যন্ত এই থার্ড 5 ইয়ার প্ল্যানটা ছিল। 14 নম্বর প্রশ্ন, কোনটি ভারতের বৃহত্তম জাতীয় উদ্যান? ভারতের বৃহত্তম জাতীয় উদ্যান হচ্ছে হেমিস জাতীয় উদ্যান। এটা কোথায় আছে? জম্মু কাশ্মীরের লাদাখে। ঠিক আছে, এটা ভারতের বৃহত্তম জাতীয় উদ্যান। এটি তুষার চিতাবাঘের জন্য বিখ্যাত। 15 নম্বর প্রশ্ন, নিচের কোনটিকে প্রশান্ত মহাসাগরের প্রবেশদ্বার বলা হয়? প্রশান্ত মহাসাগরের চাবি বা প্রবেশদ্বার বলা হয় কাকে? পানামা খালকে। পানামা খাল কোথায় আছে? উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকার মাঝে, ঠিক এই জায়গাটাতে আছে পানামা খাল। প্রশান্ত মহাসাগরের প্রবেশদ্বার কেন বলা হয়? কারণ আটলান্টিক মহাসাগর থেকে প্রশান্ত মহাসাগরে আসার জন্য এটাই শর্টকাট রাস্তা, এই জন্য এটাকে প্রবেশদ্বার বলা হয়। ঠিক আছে, এখানে এদিকে আছে আটলান্টিক মহাসাগর আর এদিকে আছে প্রশান্ত মহাসাগর। ঠিক আছে। 16 নম্বর প্রশ্ন, কাওয়াস তাপবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত? কাওয়াস তাপবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত গুজরাটের সুরাটে। ঠিক আছে। 17 নম্বর প্রশ্ন, 14ই মার্চ সারা বিশ্ব জুড়ে কোন দিবস পালিত হয়েছে? এটা কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। ঠিক আছে, সম্প্রতি ওয়ার্ল্ড কিডনি ডে পালন করা হয়েছে 14 মার্চ। আমাদের প্রতি 10 জন মানুষের মধ্যে একজন কিন্তু কিডনি নানা রকম রোগ ধরা পড়ছে। 18 নম্বর প্রশ্ন, ভারতের কোন রাজ্যে সর্বাধিক সংখ্যক বাঘ সংরক্ষণ করা হয়েছে? ভারতবর্ষের মধ্যপ্রদেশে সবচেয়ে বেশি বাঘ সংরক্ষণ আছে। কোটা আছে? 526টা আছে। এবং এখানে সবচেয়ে বেশি ব্যাঘ্র সংরক্ষণ উদ্যানগুলোও আছে। ঠিক আছে, মোট কোটা আছে 6টা আছে। 19 নম্বর প্রশ্ন, কোন বায়ু ডাক্তার বায়ু নামে পরিচিত? হারমাট্টনকে ডাক্তার বায়ু বলা হয়। কেন বলা হয়? দেখো, হারমাট্টনটা দেখা যায় সাধারণত উত্তর পশ্চিম আফ্রিকাতে দেখা যায়। এখানে কি হয়, এই অংশটা কি, এই এরিয়াটা পুরো নিরক্ষীয় অঞ্চলের মধ্যে পড়ছে। তাহলে নিরক্ষীয় অঞ্চলের মধ্যে আবহাওয়া সাধারণত কেমন থাকে? প্রচণ্ড সূর্যরশ্মিলম্বভাবে কিরণ দেয়, ফলে কি হয়, জল প্রচুর বাষ্পীভূত হয় এবং সেই এরিয়ায় তাপ যেমন থাকে সে একই রকমভাবে জলীয় বাষ্পের পরিমাণটাও প্রচুর পরিমাণে থাকে। এর ফলে সেখানকার মানুষের পক্ষে বেঁচে থাকাটা একদম কষ্টকর হয়ে দাঁড়ায়। কিন্তু এই হারমাট্টন বায়ুটা এদিক থেকে সাহারা, ঠিক উত্তর পূর্ব দিক থেকে, উত্তর পূর্ব দিকে সাহারা মরুভূমি অবস্থিত, সেদিক থেকে বাতাসটা কিভাবে নিয়ে আসে? প্রচণ্ড ধুলো ঝড় উড়িয়ে নিয়ে আসে, শুষ্ক বাতাস উড়িয়ে নিয়ে আসে এবং এখানে এই নিরক্ষ অঞ্চলে এসে ওই আর্দ্র বাতাসের সাথে মিশে যায় এবং আবহাওয়াটাকে ঠিক করে দেয়। অর্থাৎ ডাক্তার যেমন রোগীকে ঠিক করে দেয়, ঠিক একই রকমভাবে হারমাট্টান বাতাস এসে এখানে কি করে? আবহাওয়াটা ঠিক করে দেয়। এই কারণেই হারমাট্টানকে বলা হয় ডাক্তার বায়ু। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। চলো, 20 নম্বর প্রশ্ন কি আছে, কাকে মুসলিম সমাজের রামমোহন বলা হয়? মুসলিম সমাজের রামমোহন বলা হয় সৈয়দ আহমেদ খানকে। ঠিক আছে, তিনিও বহু বিবাহ বাল্য বিবাহ এসব তুলে দেওয়ার পক্ষে মত প্রকাশ করেছিলেন। 21 নম্বর প্রশ্ন, দাগ ও হুলিয়া প্রথা প্রচলন কে প্রচলন করেন? আলাউদ্দিন খলজি। কারণ আলাউদ্দিন খলজির আগে কোনো সুলতানি শাসক স্থায়ী সেনাবাহিনী রাখতো না, কিন্তু আলাউদ্দিন খলজি দাগ, অর্থাৎ ঘোড়ার গায়ে একটা দাগ দেওয়ার জন্য ব্যবস্থা করতেন, যে ঘোড়াটা তো সেনাবাহিনীর অন্তর্গত, এবং যেসব ব্যক্তিরা সেই ঘোড়াটা পরিচালনা করতেন তার হুলিয়াটা পরিচয় হিসাবে রাখতেন। চলো, 22 নম্বর প্রশ্ন কি আছে, সম্প্রতি গাঙ্গুরাম রামসে 83 বছর বয়সে প্রয়াত হয়েছেন। তিনি কোন ক্ষেত্রে যুক্ত ছিলেন? গাঙ্গুরাম রামসে তিনি সিনেমাটোগ্রাফার ছিলেন। হরর যে সিনেমাগুলো পরিচালনার জন্য খুব খ্যাতি ছিল। ভারতের কোন খেলোয়াড়টি পকেট ডায়নামো নামে পরিচিত? এটা ক্রিকেটে কিন্তু ঈশান কিষানকে বলা হয়, কিন্তু ভারতের পকেট ডায়নামো এখানে অপশনগুলোর মধ্যে হবে KD যাদব, খাসাবা দাদা সাহেব যাদব। স্বাধীন ভারতের প্রথম একজন কোন খেলোয়াড় যিনি এককভাবে অলিম্পিকে মেডেল পেয়েছিলেন। ঠিক আছে, এটা কখন পেয়েছেন? 1952-তে অলিম্পিকে হেলসিঙ্কিতে।
ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কিতে। ঠিক আছে, তিনি একজন ফ্রিস্টাইল রেসলার ছিলেন। 24 নম্বর প্রশ্ন, 2024 প্যারিস অলিম্পিকে সম্প্রতি কোন ভারতীয় খেলোয়াড় 2টি ব্রোঞ্জ পদক পেলেন? এটা রিসেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স নিউজ। 2টো ব্রোঞ্জ পদক পেয়েছেন মানু ভাকের। ঠিক আছে, একটা সিঙ্গেল পেয়েছেন, সিঙ্গেল শুটিংয়ে পেয়েছেন, আর একটা এই সরবজোৎ সিংয়ের সাথে ডবল শুটিংয়ে পেয়েছেন। ঠিক আছে, 25 নম্বর প্রশ্ন, সূর্য সিদ্ধান্ত কে রচনা করেন? সূর্য সিদ্ধান্ত রচনা করেন, এখানে অপশনগুলোর মধ্যে হবে আর্যভট্ট। সিদ্ধান্ত ভারতীয় জ্যোতির্বিদ্যার একটি গ্রন্থ, যেটা সংস্কৃত ভাষায় রচিত। তো আজকে 25টা প্রশ্ন ছিল আমাদের এই ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল বা কেপি কনস্টেবল উপরে। যে প্র্যাকটিস সেট সেগুলো চালু থাকবে, রেগুলার ক্লাস আসবে, তোমরা চ্যানেলের সাথে লেগে থাকো, বন্ধুর সাথে শেয়ার করে দাও। তো আজকের ক্লাসে পর্যন্ত, থ্যাংক ইউ।